নমস্কার। আর কিছুদিন পর থেকেই যুবশক্তি প্রকল্পের অনলাইন এবং অফলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। কিছুদিন পর বলতে অক্টোবর মাস থেকে শুরু হবে। এবার বর্তমানে কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের মধ্যে সবথেকে বড় প্রশ্ন, কৃষক বন্ধু যদি কেউ পায় বা অন্নপূর্ণা যোজনা যদি কেউ পায়, তাহলে সে কি যুবশক্তিতে অ্যাপ্লাই করতে পারবে, বা তাকে কি সরকার যুবশক্তির ৩,০০০ টাকা দেবে? আজকের ভিডিওতে আমরা কিন্তু সেটাই আলোচনা করব। এবার যুবশক্তি প্রকল্পটা কি? এর আগে ছিল যুবসাথী, এখন হয়ে গেছে যুবশক্তি। প্রশ্নটা এই কারণেই আসছে, আগের সরকার যখন যুবসাথী দিয়েছিল তখন কিন্তু কৃষক বন্ধু পায় এমন অনেক মানুষ যুবসাথী পাননি, আবার অনেকে পেয়েছিলেন, যা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এবার আজকের দিনে দাঁড়িয়ে অন্নপূর্ণা যোজনার প্রথমে একরকম শর্ত রাখা হলেও পরবর্তীকালে শর্ত চেঞ্জ করে দেওয়া হলো, যার ফলে আপনারা কিন্তু অনেকেই ভয় পাচ্ছেন যে কেউ কৃষক হলে সে কি যুবশক্তিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কি বলা হয়েছে দেখুন, এই যে স্কিমটা, এটা হচ্ছে বেকারদের আর্থিক সাহায্য। রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী করতে এবং চাকরির প্রস্তুতি সহজ করতে মাসিক ভাতার ব্যবস্থা। মানে আপনি একটা চাকরির পরীক্ষা দেবেন, আপনাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে সাইবার ক্যাফেতে গিয়ে, বই কিনতে হচ্ছে, তার জন্য আপনাকে একটু সুবিধা করে দিচ্ছে এই সরকার। স্থায়িত্বকাল হচ্ছে চাকরি বা স্বনির্ভর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্য প্রার্থীদের নিয়মিত এই অনুদান দেওয়া হবে। 21 বছর থেকে 45 বছর বয়সের বেকার যুবক এবং যুবতীদের এই টাকা দেওয়া হবে। বেকার যুবক যুবতী বলতে তাহলে কি মেয়েরাও পাবে? হ্যাঁ, মেয়েরাও এই টাকা পাবে, কিন্তু যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে তারা কিন্তু যুবশক্তি পাবে না। এবং যুবসাথীতেও এটাই বলা ছিল, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল তারা কিন্তু, মানে সেই সমস্ত মহিলারা কিন্তু যুবসাথী পাবে না, এটা কিন্তু নিয়ম করা ছিল। তাহলে কি দেখা যাচ্ছে, এই স্কিমটা পুরুষ মহিলা উভয়ের জন্য। যারা অন্নপূর্ণা যোজনা পাচ্ছে না সেই সমস্ত মহিলারা অ্যাপ্লাই করতে পারবে, যারা পাচ্ছে তারা করতে পারবে না, বা অ্যাপ্লাই করলেও তাদের নাম রিজেক্ট হবে। বয়স হতে হবে 21 থেকে 45। অন্নপূর্ণা যোজনা যেহেতু মহিলাদের আর্থিক স্বনির্ভর করার জন্য একটা প্রকল্প, কৃষক বন্ধু হচ্ছে কৃষকদের চাষবাসের খরচ যোগাতে বা টুকটাক সার কিনতে, এই সবের জন্য কৃষকদের একটা আর্থিক সহায়তা প্রকল্প। আর সেখানে যুবশক্তি হচ্ছে বেকার যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের যাতে একটু সাহায্য হয়, তারা যাতে পড়াশোনার প্রস্তুতি নিয়ে সরকারি চাকরি পেতে পারে, সেই জন্য কিন্তু এই স্কিমটা আনা হচ্ছে। এবার দেখে নেব যুবশক্তিতে আবেদন করার জন্য কি কি শর্ত থাকতে পারে। এটা কিন্তু একটা আনুমানিক শর্ত, এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন বেরোয়নি, সেই জন্য আমরা অনুমান করতে পারি এটা। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে এখানে গ্র্যাজুয়েশনের কথাটা বলা হচ্ছে কেন? দেখুন, যুবশক্তিটাকে দুভাগে ভাগ করা হয়েছে। যারা গ্র্যাজুয়েট পাস বেকার তাদেরকে দেওয়া হবে 3,000 টাকা, যারা গ্র্যাজুয়েট নয় কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস বেকার তাদেরকে দেওয়া হবে 2,000 টাকা। সেই জন্যই বললাম মিনিমাম আপনাকে মাধ্যমিক পাস করতেই হবে, তবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রার্থী যেন কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত না থাকেন। যুবসাথী যখন দেওয়া হচ্ছিল সেখানে কিন্তু যারা বেসরকারি কর্মচারী ছিলেন তারাও আবেদন করেছিলেন, তারাও টাকা পাচ্ছিলেন। কিন্তু এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদেরকে হয়তো বাদ দেওয়া হলেও হতে পারে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড হয়তো প্রয়োজন হতে পারে, যাদের নেই তাদের হয়তো করাতে হতে পারে। দেখুন, নোটিফিকেশন না বেরুলে কিন্তু বলা যাবে না অ্যাকচুয়ালি খবরটা, কিন্তু তাও এটা অনুমান করা যাচ্ছে। আর পারিবারিক আয় কি? পারিবারিক আয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বছরে 12 লক্ষ টাকা বা মাসে 1 লক্ষ টাকার নিচে হতে হবে, তবেই কিন্তু আবেদন করা যাবে। যেখানে দেখা যাচ্ছে বেকার যুব সমাজ 40%, সেক্ষেত্রে যুবশক্তি বেকার যুব সমাজের গতিকে আরও ত্বরান্বিত করতে তৈরি করা হচ্ছে। আর মহিলা 35%, তাদেরকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে। আর কৃষকদের 25% কৃষক বন্ধু দেওয়া হচ্ছে। এটা মোটামুটি একটা ছক। টাকার অ্যামাউন্ট আমি একটু আগেই বললাম, 3,000 টাকা দেওয়া হবে। যারা গ্র্যাজুয়েট বেকার তাদের প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে। যারা গ্র্যাজুয়েট নয়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস বেকার, তাদেরকে প্রতি মাসে 2,000 টাকা দেওয়া হবে। এবার আপনাদের মধ্যে সবথেকে কমন প্রশ্ন যেটা, অন্নপূর্ণা যোজনা বা কৃষক বন্ধু আপনি নিজে যদি পান অথবা পরিবারের কেউ যদি পায়, তাহলে কি সে অ্যাপ্লাই করতে পারবে যুবশক্তিতে? এখানেও দেখুন এই প্রশ্ন উঠে এসছে। এখানে আমরা অনুমান করতে পারি হ্যাঁ পারবে, কারণ অন্নপূর্ণা যোজনা এবং কৃষক বন্ধু পারিবারিক এবং ক্ষেত্রভিত্তিক সামাজিক সুরক্ষা স্কিম, কিন্তু যুবশক্তি হলো সম্পূর্ণ ব্যক্তিগত স্কিম বা বেকারত্ব ভাতা। তার মানে জিনিসটা কিরকম হলো একটু ভেবে দেখুন। একজন মানুষ যিনি কৃষক বন্ধু পান, তিনি হয়তো পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েট হয়েছেন, তিনি হয়তো কোনো কারণে চাকরি পাননি, তিনি চাকরির প্রিপারেশন নিচ্ছেন। এবার চাকরির প্রিপারেশন তিনি নিচ্ছেন, তার সাথে তার অল্প বিস্তর জমি আছে, সেই জমিটাও তিনি চাষ করছেন। অর্থাৎ একদিক থেকে তিনি একজন কৃষক এবং তিনি চাকরির প্রিপারেশনও নিচ্ছেন। দুটোই কিন্তু ঠিক এবং দুটোই সত্যি কথা। তাহলে কৃষক বন্ধু কেউ যদি পায়, সে যে সারা জীবন চাষবাসই করে যাবে এটা তো তার অর্থ নয়। আজ একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে কিছু পায়নি বলে সে চাষবাস করছে। সে যে আজকে গ্র্যাজুয়েশন করেছে বা এতদূর পড়াশোনা করেছে, সে তো চাকরি পাওয়ার জন্যই করেছে। তাকে যদি চাষবাসই করতে হতো, সে যদি আগেই জেনে যেত, তাহলে তো গ্র্যাজুয়েশনের জন্য এত টাকা খরচ করতোই না, তাই না?
তাই কৃষক বন্ধু পেলে মানে সেই ব্যক্তি যদি কৃষক বন্ধু পায় তাহলে তাকেও কিন্তু যুবশক্তি দেওয়া উচিত। এবার সরকারের কি মনোভাব সেটা বলা যাবে না। এবার উল্টোটাও হতে পারে, বাড়িতে তার মা হয়তো অন্নপূর্ণা যোজনা পায়, তার বাবা হয়তো পিএম কিষাণ এবং কৃষক বন্ধু পায়, তাহলে সেই পরিবারের ওই ছেলেটি কি পাবে যুবশক্তির টাকা? এক্ষেত্রেও সেই ছেলেটির পাওয়া উচিত, কারণ অন্নপূর্ণা যোজনার টাকাটা দেওয়া হচ্ছে তার মাকে স্বনির্ভর করার জন্য বা নিজের হাত খরচ চালানোর জন্য। কৃষক বন্ধুর টাকা দেওয়া হচ্ছে তার বাবাকে চাষবাসের জন্য কিছু খরচ করার জন্য। এটা ভেবে সরকার যদি ভাবে তার বাবা মা দুজনেই একটা সরকারি স্কিমের টাকা পাচ্ছে, তাহলে ছেলের টাকার কি দরকার? তাহলে সেই ব্যক্তির মা এবং বাবা উভয় টাকাই যদি ছেলেকে দিয়ে দেয় তাহলে মায়ের কাছে কি থাকবে? জিনিসটা তো এরকম হয়ে যাচ্ছে। তাই কৃষক বন্ধু পেলে বা অন্নপূর্ণা যোজনা পেলে আপনি যে যুবশক্তি পাবেন না, এটা কিন্তু ভুল কথা বা ভুল ধারণা। কিন্তু সরকার যদি পরবর্তীকালে নিয়ম চেঞ্জ করে, এটা তো আমার কিছু করার নেই। আমার এটা অনুভব বা আমার এটা মনে হলো, সেই জন্য আমি বললাম। এখানেও দেখুন বলা হয়েছে এটা ব্যক্তিগত যোগ্যতা সাপেক্ষে পরিবারের একাধিক সদস্য পেতে পারেন। এবার বলতে পারেন যুবশক্তি প্রকল্পের টাকা একটা পরিবারে যদি দুজন বেকার গ্র্যাজুয়েট ছেলে থাকে, অথবা একজন হয়তো গ্র্যাজুয়েট বেকার অথবা একজন হয়তো উচ্চ মাধ্যমিক পাস বেকার, তারা হয়তো কৃষক বন্ধু পায়, তাদের বাড়ির ফ্যামিলি মেম্বাররাও হয়তো কৃষক বন্ধু অথবা অন্নপূর্ণা যোজনার টাকা পায়, তাহলে কি তারা পাবে? এক্ষেত্রে আমার মনে হয় ওই পরিবারের একাধিক সদস্য কিন্তু টাকা পেতে পারে, আবার নাও পেতে পারে। সরকারের সেটা মনোভাবের উপর নির্ভর করছে, আমি আগেও বলেছি, এখনো বললাম। এবার কারা এই প্রকল্পের যোগ্য হবেন না? যারা চাকরিজীবী বা কর্মসংস্থানের সাথে যুক্ত, সেটা সরকারি হতে পারে, আধা সরকারি হতে পারে, প্রাইভেট কোম্পানি হতে পারে, বা অন্য কোনো সুনির্দিষ্ট আয়ের উৎস যদি থাকে, তাহলেও কিন্তু তার আবেদন গ্রহণ করা হবে না। কিন্তু অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন একটি পরিবারে যদি ইনকাম মাসে 1 লাখ টাকার কম হয় তাহলে তারা কিন্তু এই টাকা পাবেন। এবার মাসে 1 লক্ষ টাকা ইনকাম বেসরকারি ফার্ম থেকে ইনকাম করাটা কিন্তু একটু মুশকিল, বা অন্য কোনো জায়গা থেকেও মাসে 1 লাখ টাকা ইনকাম করা কিন্তু মুশকিল। সেক্ষেত্রে আধা সরকারি বা প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করেন তাদের নাম বাদ দেওয়া হবে কিনা সেটা নোটিফিকেশন না বেরোলে কিন্তু বলা যাচ্ছে না। কেউ যদি আয়কর দেয়, মানে কারোর যদি 12 লাখ টাকার বেশি ইনকাম হয়, তাহলে সেই পরিবারের কেউ হয়তো পাবে না, বা কেউ যদি দিয়ে থাকে সেও কিন্তু আবেদন করতে পারবে না। অথবা কেউ যদি ভুল তথ্য দেয়, মানে ভুয়ো সার্টিফিকেট, ভুয়ো শিক্ষাগত যোগ্যতার নথিপত্র যদি দেয়, সেও কিন্তু আবেদন করতে পারবে না, বা তার আবেদন রিজেক্ট হবে, বা পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।